মন কি খুব বেশি খারাপ? শিউলি ফুলেও ভালোবাসা হবে না? সুমু অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে আছে। সে কিভাবে জানলো যে সুমুর শিউলি ফুলে মারাত্মক অ্যাট্রাকশন আছে? আপনি কি করে জানলেন যে? আগেই বলেছি আমি তোমাকে তোমার চেয়ে বেশি জানি। আমি তো আপনাকে কখনো বলিনি যে আমার শিউলি ফুল পছন্দ, তাহলে আপনি জানলেন কিভাবে? আমার ফ্রেন্ডসরাও তো জানে না, ইভেন নীলও জানে না। সাদি সুমুর কথা শুনে হেসে দিল। তারপর বলল, তুমি জানতে চেয়েছিলে না তোমার মধ্যে কি দেখতে পেয়ে আমি তোমার প্রেমে পড়লাম? সুমু মাথা ছাকালো। আমি তোমার মধ্যে একটা প্রকৃতি প্রেমী দেখেছি, একটা সুন্দর মন যেটা চাইলেও যে কেউ অনুভব করতে পারবে না। সাদি সুমুর দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্যই এনেছি, হাতের দিকে তাকিয়ে না থেকে এগুলো নাও। সুমু খুশি হয়ে তার দুহাতে ফুলগুলো নিল। মুগ্ধতার সাথে ফুলের সুবাস নিতে শুরু করলো। সাদি তাকে মুগ্ধ চোখে দেখছে। সুমু চুলগুলো ছাড়া রেখেই চলে এসেছে হাঁটতে। আর ছাড়া চুলগুলো নিয়মহীনভাবে আপন তালে উড়ে চলেছে। সুমু হঠাৎ সাদিকে প্রশ্ন করলো, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি করে জানলেন আমি এখানে? সাদি একটু থতমতো খেয়ে বলল, জেনেছি কোনো একভাবে। সেটাই তো জিজ্ঞাসা করছি, কিভাবে জানলেন? তাহলে হোস্টেলে যাও, 6:36 বাজে। সুমুর খেয়ালই ছিল না সময়ের কথা, ফোনও নিয়ে আসেনি। সাদি তাড়াতাড়ি উঠে চলে গেল। আর সুমুও হাতের ফুলগুলো থেকে ঘ্রাণ নিতে নিতে হোস্টেলে ফিরল। ফুলগুলো টেবিলের উপর রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিজেকে একবার আয়না দেখে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। মনটা আজ তার বেজায় খুশি, কোনো কারণ ছাড়াই। সুমু কলেজে পৌঁছাতেই পেছন থেকে নীল মাথায় গাঁটটা মারে। সুমু বিরক্তি নিয়ে নীলের দিকে তাকায়, কারণ সে খুব ভালো করে জানে এই আকাম নীল ছাড়া আর কেউ করবে না। দিদি তো মন খারাপ করে, বান্দর। তোর মনের আবার কি হইল? কিছুই হয়নি, আজকে মুডটা ফ্রেশ আছে। যাক, তা কি জন্য আজকে তোর মতো শাকচুন্নির মন ভালো জানতে পারি? না পারিস না, বদের হাড্ডি, আমি শাকচুন্নি? আরে না, তুই 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 কেন শাকচুন্নি হবি? তুই তো শ্যামলা গাছের পেতনি। তবে রে মেছো ভূত, আজকে তোর ঘাটটা মোটকেই ছাড়বো। সুমু বলেই নীলকে তাড়া করা শুরু করলো। সুমু তো আশেপাশে না দেখেই দৌড়াচ্ছে, আর নীল অনেকটা এগিয়ে গেছে দৌড়ে। সুমু বেখেয়ালিতে দৌড়াতে দৌড়াতে সাদির বুকের সাথে ধাক্কা খেলো। ঠিক টাইমে সাদি ধরে ফেলে সুমুকে, নয়তো ছিটকে পড়ে যেত সুমু। নীল পিছন ফিরে এই ঘটনা দেখে দৌড়ে আসে। এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে গেলে এখনই তো ছিটকে পড়তে। আসলে ওই মামদো ভূতটাকে তাড়া করছিলাম তো, তাই খেয়াল করিনি। মামদো ভূত? নীল সুমুর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তুই কি পিশাচিনি, রাক্ষসী? কেন রে, আমি তোরে কামড় দিয়েছি যে তুই আমায় রাক্ষসী বললি? হুতুম পেঁচা, বোবা ভূত। তুই তো নিশ্চয়ই রাতে মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলিস। আর তুই কে? তুই তুই বিরক্ত হয়ে সাদিকে জিজ্ঞাসা করলো, আরে ডাক্তার সাহেব, আপনি একটা ভূতের নাম বলুন না, মনে পড়ছে না তো। নীল সুমুর কথা শুনে হো হো হেসে দিল। মনে কিভাবে পড়বে? আর স্যারই বা কোত্থেকে জানবে? তুই শাকচুন্নি হলে স্যার হবে অতৃপ্ত আত্মা। স্যারকে অতৃপ্ত রেখেছিস? কি? আমি ডাক্তার সাহেবকে অতৃপ্ত রেখেছি? তুই তো একটা কল্লাকাটা ভূত। সাদি এদের কথা শুনে বেহুশ হবার উপক্রম, আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। এক ধমকে পুরো ক্যাম্প চুপ। নীলও চুপ করে গেছে, কিন্তু আমাদের সুমুর চুপ হওয়ার নাম নেই। সে এক হাত কোমরে রেখে আঙুল উঠিয়ে ঝগড়া করে যাচ্ছে। নীল ইশারায় চুপ করতে বলছে, কিন্তু না, সে চুপ করার নামও নিচ্ছে না। সাদি সুমুর পেছনে গিয়ে দুহাত বুকে বাঁধল। একটু মুস্কি হেসে সুমুর কাঁধে খোঁচা মারল। আরে ধুর, একটু ঝগড়া করতে দে। হ্যাঁ এখন বল, চুপ হয়ে গেলি কেন? আমি বলি? আরে ভাই কে? বলে এই পেছনে ঘুরে সাদিকে দেখে ঠাই দাঁড়িয়ে গেল। এখন সুমুকে দেখে কেউ বলবেই না যে এই মেয়ে একটু আগে কোমর বেঁধে ঝগড়া করেছে। একদম শান্তশিষ্ট একটা মেয়ে। সাদির প্রচন্ড হাসি পাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে বলল, এত ভূত কইতে উৎপত্তি করলা? হ্যাঁ বললাম এত ভূতের সাথে কি তোমার সাক্ষাৎ হয়েছিল? মামদো, কল্লাকাটা, মেছো ভূত, আরো কি কি যেন। সুমু চুপ করে নিচু হয়ে আছে। একদম মনে হচ্ছে বিড়াল ছানাকে বকা দেওয়ার পর যেমন কিউট ফেস বানায় তেমন। সাদিয়া নিজেকে আটকাতে পারল না, হেসে দিল সবার সামনে। সুমু হাসির শব্দে সাদির দিকে তাকাতে দেখে সাদি হাসছে। কি সুন্দর হাসি,
অসভ্য লোক, এত সুন্দর কালে কেন হাসতে হবে? সুমো মনে মনে শত শত ভাবনা ওড়াচ্ছিল। তখন যে তার ঠোঁটেও মিষ্টি হাসি ফুটে উঠেছে সে বুঝতেই পারল না, কিন্তু নিঃসন্দেহে সুমো সাদির এই হাসির উপর মারাত্মক ক্রাশ খেয়ে বসে আছে। সুমো সাদিকে জিজ্ঞাসা করে বসল। আপনি এত সুন্দর করে হাসেন কেন? সাদি ভেবাচাকা খেয়ে গেল, সাথে সাথেই তার হাসিটা গায়েব হয়ে গেল। সুমোকে একটু ফিস করে বলল। বিকেলে বলবো। সাদি পাশ কাটিয়ে চলে গেল। আর সুমো কিছুই না বুঝিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। বিকেলে বুঝাবে মানে? সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে সুমো হোস্টেলে ফিরল। হালকা খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আজকে সকালে তাড়াতাড়ি ওঠার জন্য এখন বেশ ঘুম পাচ্ছে তার। ঘুমিয়ে প্রায় 4:30-এর দিকে উঠল। উঠেই শুরু হলো বায়না। একরাকে পাগল করে নিচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু বেচারি আইটেম বাকি থাকায় বের হতে পারবে না। আর নাদিয়াও চলে গেছে নিজের বয়ফ্রেন্ডের সাথে মিট করতে। হঠাৎ সুমোর ফোনে ফোন আসে, লেখা ডাক্তার সাহেব। সুমো ভুলেই গেছিল সাদির কথা। ফোন কানে তুলতেই সাদি বলল রেডি হয়ে নিচে নামতে। সুমো একটু ভাবনা চিন্তা করে রেডি হয়ে নিচে গেল। সাদি হোস্টেলের ঘের থেকে কিছুটা দূরে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। সুমোকে আসতে দেখে ফোনটা পকেটে রেখে এগিয়ে এলো। আপনি এখানে কি করছেন ডাক্তার সাহেব? তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে এসছেন মানে? আজকে তোমাকে নিয়ে ঘুরবো। কেন? কেন মানে? একা একা ঘুরতে ভালো লাগে না তাই। সুমো কিছু বলতে চেয়েছিল, তার আগেই সাদি বলল। ফুচকা খেতে যাব। সুমো খুশিতে লাফিয়ে উঠে বলল। আগে বলবেন না? আমি তো এক কথায় রাজি। চলুন চলুন চলুন। সাদির হাত ধরে টেনে হাঁটতে লাগলো সুমো। আর সাদি ভাবছে, কি পাগল মেয়ের প্রেমে পড়লাম রে বাবা। একে তো ফুচকার লোভ দেখিয়ে কিডন্যাপ করতে আসলে হাসতে হাসতে তার সাথে চলে যাবে। মনে মনে হাসলো সাদি। সাদি আর সুমো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সুমো তো আয়েশ করে ফুচকা খাচ্ছে। বেচারা সাদি হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো সুমোকে দেখেই কুল পায় না খাবে কখন। সুমো এমনভাবে ফুচকা খাচ্ছে যেন এই প্রথম ফুচকা খাচ্ছে। মুখ দিয়ে শব্দ করছে। তার সাথে পুরো নাক মুখ লাল করে ফেলেছে ঝাল খেয়ে। সুমু, আস্তে খাও, কেউ তোমার ফুচকা নিয়ে যাচ্ছে না, ধীরে ধীরে খাও। দূর, ধীরে ধীরে খেয়ে মজা নেই। আমি তো বয়ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ নিয়ে খাই, তাই অভ্যাস হয়ে গেছে। তুমিও দেখো তুমি ঝালে হোসাচ্ছ। এতটুকুতে কিছু হবে না। আপনি তো ঝালই খান না। বুঝলেন কি ওই ঝাল খাওয়ার মজা? তুমিও কাল সকালে বুঝবে ঝাল খাওয়ার মজা। সুমো আর চোখে সাদির দিকে একবার তাকিয়ে আবার ফুচকা খাওয়ায় মনোনিবেশ করলো। সাদি একবার সুমোকে দেখে হালকা হেসে ফুচকা খেতে শুরু করলো। ফুচকা খাওয়া শেষ করে দুজনে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করলো। দুজনে পাশাপাশি হাঁটছে। হঠাৎ সুমো বলে উঠল। ডাক্তার সাহেব, চলুন টঙে চা খাই। তুমি কি সবসময় টঙের চা খাও? মনের ইচ্ছা অনুযায়ী। এখন কি ইচ্ছে করছে টঙে চা খেতে? নয়তো চলো কোনো রেস্টুরেন্টে যাই। একদম না, টঙে চা খাবো। এমনিতেও আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। টঙের ধোয়া ওঠা চা খেতে বেশ লাগবে। চলুন তো। সাদিও মুস্কি হেসে সুমোর পেছন পেছন টঙে গেল। চা কিন্তু আমি খাওয়াবো। ফুচকার বিলটা তো দিতে দিলেন না। তুমি এত বেশি বুঝো কেন? মানে? মানে তুমি কি চাকরি করো? না তো। বাপের হোটেলে খাই? বাপের হোটেলে খাই কেন? তাহলে এতই যখন আমাকে খাওয়ানো ইচ্ছে তো নিজে কামাই করে খাইও। তোমার বাপের টাকায় খাবো না, কিন্তু আমি তো আমার টাকায় খাই, তাই তোমাকেও খাওয়াবো। এটা কোন জাতির লজিক? আমার জাতি লজিক। বেশি খাওয়ার ইচ্ছা লাগছে না? চলুন, আজকে আপনাকে ফুতুর বানিয়ে ছাড়বো। অল ইয়োর্স জান। মানে? মানে দেখবো আপনি কত খরচ করতে পারেন। ওকে। চা খেতে খেতে সুমো সাদিকে জিজ্ঞাসা করলো। পরিবারে আন্টি আর আঙ্কেল বাদে কে কে আছে? আমার বড় বোন, বোনের জামাই, আর আমার একটা পিচ্চু ভাগ্নি আছে। ছবি আছে ওদের? থাকবে না কেন, অবশ্যই আছে, দেখবা। হুম। সাদি তার ফোন বের করে একে একে সবার ছবি দেখালো। সুমো বেশ খুশি। সাদি সুমোকে আহানার ভিডিও দেখালে সুমোর রিয়াকশন এমন ছিল যে সে ফোনের ভিতর থেকে পিচ্চিটাকে আদর করবে। খুশিতে বলে ফেলল। কয়দিন পর আমাদের বাসায় এমন একটা পিচ্চু আসবে। আমি তো চাই একটা মেয়ে বেবি আসুক। কিন্তু আমি তো এখনো কিছু করিনি। আপনি কি করবেন? বেবি তো আমাদের বাসায় আসতেছে।
হ্যাঁ সেটাই তো, আমাদের বাসায়। সুমোর এবার খেয়াল হলো যে এই লোক ওকে নিয়ে মজা করছে, তাই বেশ গম্ভীরভাবে বলল, আমাদের বাসায় মানে আমি ভাইয়া ভাবির কথা বলছি। ভাবি প্রেগনেন্ট। ওয়াও, ভাবি প্রেগনেন্ট? ইস, কবে যে আমারটা হবে। আপনার আবার কি হবে? কেন, আমার বউ প্রেগনেন্ট হবে? সুমো একটা শ্বাস ফেলল। এই লোকের সাথে কথা বলাই বৃথা, তাই চাটা তাড়াতাড়ি শেষ করে সাদিকে বলল, এখন আমরা শপিং করতে যাব। শপিং? হ্যাঁ, বলছি না আজকে আপনাকে ফুতুর বানাবো। সাদি সুমোর কানে ফিসফিস করে বলল, কার্ড আর পকেট মিলে $1,02,000 আছে, দেখি কেমন ফুতুর বানাও। সুমো তৎক্ষণাৎ ভীষণ খেল। এই লোক পকেটে এত টাকা নিয়ে কেন ঘুরে? দিনে আমার পকেটে 500 টাকাও থাকবে না। থাকবে কেমনে, যে হারে ফুচকা খাও, সব টাকা তো ফুচকাওয়ালার পকেটে যায়। এই একদম আমার ফুচকা খাওয়ায় নজর দেবেন না, এমনিতেই খাওয়া কমে গেছে। একেবারে 3 প্লেট শেষ করেছেন, খুব খাওয়া কমেছে। আপনি আমার ফুচকা খাওয়ায় নজর দিচ্ছেন? কে বলেছিল খাওয়াইতে? না জান, কান্না করো না, আবার ফুচকা খাইলে চলো, আবার খাওয়াই। জি না, এখন শপিং এ চলেন। সাদি একটু হেসে সুমুকে নিয়ে শপিং মলে চলে গেল। প্রথমে একটি শাড়ির দোকানে গিয়ে সুন্দর দেখে সুতি জামদানির বেশ কয়েকটা শাড়ি নিল। কালারগুলো বেশ সুন্দর, পেঁয়াজ কালার, মিষ্টি কালার, হালকা নীল, আরও বেশ কয়েক রঙের। তারপর গেল একটা কুর্তির দোকানে। যে কয়টা জামা নিল প্রত্যেকটা সুমুর থেকে এক সাইজ বড় কিনল। সাদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মাথায় কিছু আসছে না। এত এত শাড়ি, এত এত জামা কার জন্য? তারপর বেবি কর্নারে গিয়ে আহানার জন্য 3টা পার্টি ফ্রক আর বেশ কয়েকটা কমফোর্টেবল জামা নিল। সাদি কিছু জিজ্ঞাসা করার আগেই সুমু বলেছে চুপ থাকতে। এরপর জেন্টস কর্নারে গিয়ে সাদির জন্য সুন্দর সুন্দর শার্ট নিল। প্রত্যেকটা শার্টই হালকা রঙের। যেহেতু সাদি কলেজে একজন টিচার, তাই তাকে হালকা রঙের কাপড়েই সুন্দর লাগবে। তারপর সাদির বাসায় পরার জন্য কয়েকটা টি শার্ট নিল। সাদি মজা নেওয়ার জন্য সুমুর কানে কানে বলল, সমু, আমার তো আন্ডারওয়্যারও লাগবে, ওইটা কিনে দেবে না? সুমুর আগেভাবে তাকাতেই সাদি ফিক করে হেসে দিল। আসলে সুমু বেশ লজ্জা পেয়েছে সাদির কথায়। কি বাজে লোক, সুমুকে আন্ডারওয়্যার কিনতে বলে। সাদির জন্য কেনা শেষে সুমু সাদির বাবার জন্য কয়েকটা পাঞ্জাবি নেয় আর সাইমার হাজবেন্ডের জন্য একটা স্যুট নেয়। সবার জন্য কেনাকাটা করে সুমু সাদিকে নিয়ে রেস্টুরেন্টে যায়। এত এত শপিং সব সাদির হাতে ধরিয়ে দিয়েছে। সাদি অসহায়ের মতো সুমুর দিকে তাকিয়ে আছে। এই যে ওয়েটার মামা, এখানে 2টা লাচ্ছি আর 2টা 56 নাম্বার ডিনার প্যাকেজ দিয়ে দিন। ওকে ম্যাম। লাচ্ছিটা আগে দিয়েন। ইয়াস ম্যাম। সাদি সবগুলো ব্যাগ এখনো ধরে বসে আছে। ওয়েটার এসে লাস্তি দিয়ে গেলে সুমু খেতে থাকে, কিন্তু সাদি বসে রয়েছে দেখে সুমু বলে, কি হলো, বসে আছেন কেন? লাচ্ছিটা খান। খাবো কিভাবে, হাতে কত কিছু দেখেছো। ওগুলো পাশের চেয়ারে রেখে দিন। না, যদি পড়ে যায়, তার থেকে বরং তুমি আমাকে খাইয়ে দাও। কি? থাক তাহলে আমিও বরং না খাই। সুমুর বেশ খারাপ লাগলো, তাই বাধ্য হয়ে সাদির সামনে গ্লাস ধরে স্ট্র এগিয়ে দিল। সুমু আর সাদি একসাথে ডিনার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো। ডাক্তার সাহেব, এবার আমি আসি। হোস্টেলে গিয়ে আবার পড়া শেষ করতে হবে। না, আমি তোমাকে দিয়ে আসবো, চলো, সিএনজি নেই। আপনি আবার কষ্ট করে কেন আসতে যাবেন? আরে আমার সুবিধার জন্যই, তোমার হোস্টেলের আগে আমার বাসা, তাই আমি আগে নেমে যাব। যেমন আপনার ইচ্ছা। সাদি একটা সিএনজি ঠিক করে দুজনেই উঠে পড়ল। সাদির বাসার কাছে আসতে সাদি ব্যাগগুলো নিয়ে নেমে পড়ল। সুমু বলল, ডাক্তার সাহেব, ব্যাগগুলো গুনে নিয়েছেন তো? যদিও এখানে আমার কিছু নেই। হ্যাঁ, আমি সব নিয়েছি, কিছু বাকি থাকলে তুমি চেক করে নিও। সুমুর কেমন খটকা লাগলো, তবুও ড্রাইভারকে যেতে বলল। কি মনে করে আবার সুমু পিছন ফিরে দেখলো একটা ব্যাগ পড়ে রয়েছে সুমুর সাইডে, তাই ভাবলো হয়তো অন্ধকারে দেখতে পায়নি। সুমু ব্যাগটা নিয়ে হোস্টেলে চলে গেল। ব্যাগটা খাটের উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। রাতে টেবিলে পড়ার সময় হঠাৎ করে বিছানায় চোখ গেল ব্যাগটার দিকে। কিছুক্ষণ ভেবে সুমু ব্যাগটা হাতে নিয়ে ভেতরে একটা কালো শাড়ি দেখলো, কিন্তু সে তো কোনো কালো শাড়ি কিনেনি। তাহলে শাড়িটা ব্যাগ থেকে বের করতে ভিতর থেকে একটা চিরকুট নিচে পড়লো। হলুদ রঙের একটা কাগজের টুকরায় লেখা, আমি আমার জন্য বেস্ট একজনকে বেছে নিয়েছি, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতগুলো টাকা দিয়ে নিজের জন্যই কিন্তু তুমি নিজের জন্য একটা সুতোও কিনলে না। এই প্রথম তোমার জন্য আমি একটা শাড়ি পছন্দ করে কিনেছি, প্লিজ পরো। আর হ্যাঁ,
জীবনে এই প্রথম শাড়ি কিনলাম। তুমি যেদিন এই শাড়িটা পরবে আমি বুঝবো তুমি আমাকে মেনে নিয়েছো। তোমার ডাক্তার সাহেব। সুমো চিরকুটটা পরে স্তব্ধ হয়ে বসে আছে। এই লোক নির্ঘাত পাগল। সুমো মুচকি হেসে চিরকুট সহ শাড়িটা তার ট্রাঙ্কে রেখে দিল। সাদি তো সুমোর মনে সেদিনই বসে গেছে, যেদিন সে সুমোকে দেখে একই জায়গায় স্থির দাঁড়িয়ে গিয়েছিল। সুমো সেদিন ফাইল চেক করলেও বুঝতে পেরেছিল কেউ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তাই হালকা আর চোখে সে সাদিকে দেখে ক্রাশ খেয়েছিল, কিন্তু পরিচয় পাওয়ার আগেই দুজন হারিয়ে যায়। ভাগ্যক্রমে রাকিব সুমোকে সাদির কথাই বলে যেদিন সুমোর আম্মু অসুস্থ হয়ে পড়ে। সাদির কেবিনে গিয়ে সুমো প্রথমে অবাক হয়ে যায়। যেদিন সাদি তাকে প্রপোজ করে সেদিন সুমো মনে মনে প্রচুর হেসেছিল, কেননা তার ক্রাশ তাকে প্রপোজ করছে, আবার সময়ও দিচ্ছে। কিন্তু খুব শক্ত হয়ে বসেছিল। কিন্তু শেষ মুহূর্তে সাদি সুমোর গালে চুমু দিতেই বেচারি ডোজটা নিতে পারেনি। চরম অবাক হওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। সুমো আগের কথাগুলো ভাবতে ভাবতেই হেসে দিল। সাদি একটা পাগল, কি সুন্দর করে বলেছিল সুমোকে সে তার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিবে, অথচ সুমো এমনিতেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সাদির আশেপাশে কোনো মেয়েকেই সহ্য হয় না তার। সাদি বাসায় এসে একটা দম নিয়ে হেসে দিল। খুব আশা নিয়ে সে সুমোর জন্য শাড়িটা কিনেছে। এখন সুমোর পছন্দ হলেই হলো। ফ্রেশ হয়ে সাদি তার মাকে ভিডিও কল দিল। কি রে সাদি, তোর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না? কি বলো আম্মু? আমার তো আগের থেকে 2 কেজি ওজন বাড়ছে। বাড়বেই তো অ্যালসা একটা। কালকে থেকে আবার জিমে যাবে তুই। তুমি না এইমাত্র বললা যে আমি শুকিয়ে গেছি। ওটা তো এমনিই কইছি, এটা সব মায়ের কমন ডায়লগ। আম্মু তুমি পারো। এবার বল, রাতের খাওয়া দাওয়া শেষ? জি আম্মি জান, আপনার হবু পুত্রবধূ আমাকে বিশাল একটা ডিনার প্যাকেজ খাইয়েছে। পেট পুরো ফুল। সুমুকে নিয়ে ঘুরতে গেছিলি? হ্যাঁ, সে যে কি পরিমাণ ফুচকা পাগল, আম্মু তুমি দেখলে বলতা। সাদি তার মাকে আজকে সব ঘটনা বলল। দুজনেই হেসে দিল। তারপর সাদি সবগুলো জিনিস মাকে দেখালো। পরে তার বোন আর আহানার সাথেও কথা বলে ফোন রাখলো। পরদিন সকালে খুব সুন্দর করে রেডি হয়ে নীলকে ফোন দিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। নীলকে বলতে হবে সাদির বিষয়ে। শুধুমাত্র নীলই জানে সুমোর অনুভূতিগুলো সাদির প্রতি। কলেজে এসে নীল সুমোর জন্য অপেক্ষা করছে। এটা নিত্যদিনের ঘটনা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সুমো যেভাবে তাড়াহুড়ো করে আসতে বলেছে, অথচ তারই কোনো পাত্তা নেই। কিছুক্ষণের মধ্যেই সুমো এসে নীলকে ধাক্কা দিল। নীল চমকে গিয়ে রাগীভাবে সুমোর দিকে তাকালো। সুমো একটা কিউট ফেস বানিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, গুড নিউজ আছে তো, তারপরেও বকবি? দোস্ত, তুই বিয়ের আগে যদি স্যারের সাথে আকাম করছস? মানে? তুই তো বললি গুড নিউজ আছে। হ্যাঁ, গুড নিউজই তো। চোখ বড় বড় করে সুমো আবার নীলকে মারা শুরু করলো। শয়তান পোলা, আমি কি কইছি আর তুই কি কইতাছস? ফাজিল অসভ্য বান্দর, মাকাল ফল। নীল হাসতে হাসতে পড়ে যাচ্ছে। সুমুকে বিরক্ত করতে তার ব্যাপক আনন্দ হয়। কোনো মতে হাসি থামিয়ে বলল, এবার গুড নিউজটা বল। আমি শিওর হয়ে গেছি ডাক্তার সাহেবের ব্যাপারে। হোয়াট? রিয়েলি? দোস্ত তাড়াতাড়ি ট্রিট দে, এখন দিবি চল। পাগল হইছস? এখন পর্যন্ত ডাক্তার সাহেবকে বললাম না আর তুই ট্রিট চাস? তা কবে বলবি? খুব জলদি, কিন্তু মনটা কেমন যেন খচখচ করতেছে। সব ঠিক হয়ে যাবে। আরে সব ঠিকই হবে, চিন্তা করিস না। এখন বল কিভাবে কি। নীল। সুমু নীলকে বলে দিল কি কি করতে হবে। নীলও খুব খুশি। 2টা ক্লাস শেষ করে সুমু আর নীল ক্যাম্পাসে আসলো। আজকে একবারও সুমু সাদিকে দেখেনি, তাই নীলকে বসিয়ে সাদির কাছে যেতে দিল। আজ সুমু খুব খুশি। অ্যাট লাস্ট সে তার মনের কথা সাদিকে জানাবে। কিন্তু কিছুদিনের অপেক্ষা। সুমু সাদিকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিতে চায়। সুমু সাদির কেবিনে নক করে, কিন্তু বিপরীতে কোনো আওয়াজ না পেয়ে কেবিনে ঢুকে দেখে সাদি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। সুমুকে দেখে সাদি মেয়েটা থেকে সরে আসে। তৎক্ষণাৎ সুমু দুজনকেই সরি বলে। আই মেয়ে, ভদ্রতা বলতে কিছু নেই, নক করে আসা যায় না? সরি আপু, আসলে আমি নক করেই এসেছি, হয়তো শুনতে পাননি। আবারও বলছি আমি দুঃখিত। থার্ড ক্লাস মেয়ে আবার মুখে মুখে তর্ক করছে। সাদি, এই মেয়ে কি এখানে স্টুডেন্ট? নীলা স্টপ। আমি কেন থামবো বলতো? এই মেয়েটার মধ্যে কোনো ম্যানার্স নেই, ফালতু। হেই, ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি আমাকে যা নয় তাই বলছেন। যেখানে আমার বিন্দু মাত্র দোষ নেই, তবুও আমি আপনাকে সরি বলেছি। আমাকে বলছেন ম্যানার্সলেস।
অথচ আপনার মধ্যে এত ম্যানার্স যে ডোর লক না করেই অন্তরঙ্গ মুহূর্ত পালন করছেন। এতই বিভোর ছিলেন যে আমি ডোর নক করার পরেও টের পাননি। আর বললেন না মুখে মুখে তর্ক করার কথা? দেন শুনে রাখুন, সুমু অন্যায় দেখতে পারে না। সত্যি কথা বলতে সে তার বাপকেও ছাড়ে না। সো আপনি নিজের রাস্তায় চলুন আর আমার কাজ করতে দিন। কি পরিমাণ অসভ্য দেখেছো সাদি? স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। সাদি চমকে উঠল। এর প্রথম সুমো তাকে স্যার বলে সম্বোধন করলো। তাহলে কি সুমো তাকে ভুল বুঝলো? সাদি নীলাকে পাশ কাটিয়ে সুমোর সামনে দাঁড়ালো। সুমোর দৃষ্টি নিচের দিকে। তা দেখে সাদির জন্য বুকটা ফেটে যাচ্ছে। সুমো কখনো তার নজর নিচে রেখে কথা বলে না, যেটা সাদিকে সবচেয়ে বেশি আকর্ষিত করে। কিন্তু আজ কি হলো? এটা কি হতেই হতো? কিন্তু সুমো সাদিকে ভুল প্রমাণ করে নিজের নজর একদম সাদির চোখ বরাবর। হালকা হেসে বলল, আরে ডাক্তার সাহেব, চিল। আমি এই পেতনির কথা কিছু মনে করিনি। আর মনে মনে ভয় পেতে হবে না, আমি খারাপ কিছুই মনে করিনি। এই মেয়েটা নিশ্চয়ই আপনার বন্ধু হবে। সো চিল। আসলে আজকে আপনার দেখা পাইনি, তাই আপনাকে দেখতে এসেছিলাম, কিন্তু অনেক বেশি দেখে ফেলেছি। সাদি সুমোর কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এই তার সুমো যে কখনো সবটা না জানে ভুল বুঝবে না। কেন যে মনে মনে উল্টোপাল্টা চিন্তা করছিল। সুমো সাদির ভয়ার্ত চেহারাটা বেশ এনজয় করেছে, কিন্তু সুমোর কথা নীলার বিন্দুমাত্র পছন্দ হয়নি। আই মেয়ে, তোমার নাম কি? তোমাকে তো আমি দেখে নেব। কিভাবে এই কলেজ থেকে পাশ করে বের হও তাই আমি দেখব। ওয়াও, আপনি এই কাজটা করতে পারবেন? প্লিজ করে দিন না। আমি ওই কলেজ ছেড়ে যেতে চাই না। আর মাত্র কয়েকটা বছর এখানে আছি, বের হলেই তো আর ডাক্তার সাহেবকে দেখতে পাবো না। কত বড় বেয়াদব! সাদি, এই যে তুমি কিছু বলবে না? নীলা প্লিজ, মানুষ বিবেচনা করে কথা বলো। তুমি জানো ওকে, আর তুমি ওকে ফেল করাবা? ও আজ পর্যন্ত একটা আইটেমেও ফেল করেনি, সবগুলো সাকসেসফুলি কমপ্লিট করেছে, টপে আছে। সাদির মুখে সুমোর প্রশংসা মেনে নিতে পারছে না নীলা। তাতে কি, মাইক্রোবায়োলজিতে পাশ করে দেখাক। আপনি আমায় ফেল করিয়ে দেখান ডাক্তার সাহেব। সাদির ঠোঁটে হাসি ফুটে আছে। সুমো যেতে যেতে বলল, আপনার এই বান্ধবীকে আমার থেকে দূরে থাকতে বললেন, নয়তো পরে আফসোস করবে। নীলা ফুসতে ফুসতে সাদিকে বলল, তুমি কিছু বললে না কেন সাদি? কতটা অপমান করলো আমাকে, অসভ্য মেয়ে, থার্ড ক্লাস। এনাফ নীলা, যথেষ্ট বলে ফেলেছো। আমার সমু তোমাকে টাইট দিতে একাই 100। আর কতবার বলেছি যে আমাকে এভাবে জড়িয়ে ধরবা না, কানে কথা যায় না? সেই কলেজ লাইফ থেকে জ্বালাচ্ছ, এখনো তো মনে হয় ক্ষমতার জোরে চাকরিটা নিয়েছো। যত যাই করো আমাকে পাবে না। সাদি যেতে যেতে আবার পেছন ফিরে বলল, আর হ্যাঁ, স্টে অ্যাওয়ে ফ্রম মাই সুমু অ্যান্ড মি। সাদি নীলাকে কথা শুনিয়েই কেবিন থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য সুমুকে খোঁজা। বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখলো সুমু কদম গাছের নিচ থেকে লাফিয়ে লাফিয়ে কদম ফুল পাড়ার চেষ্টায় আছে, আর পাশে নীল সুমুকে দেখে হাসছে। সাথে সাথে নীলের পিঠে ধুম করে কিল বসিয়ে দিল সুমু, আর দুজনে তুমুল ঝগড়া করছে। সাদির হাইট ভালো হওয়ায় গাছের কাছে গিয়ে বলল, কদমগুলো আমি পেরে দেবো? না ধন্যবাদ, আপনাকে এত কষ্ট করতে হবে না। এই নীল, তুই পড়ে দে। নীল কিছু একটা ভেবে বলল, আমার খাইয়া দাইয়া কাজ নাই, এখন কদম পারতে গিয়ে নিজের কোমরটা 12টা বাজামু। আমারে অনুফোন দিতেছে, আমি যাই, তুই থাক। নীল চলে যেতেই সুমুর রাগ বেড়ে গেল। ওই দিন না বলতেই কতগুলো কর্মচাপ পেড়ে দিল, তা উঁচু থেকে। আর আজ কয়টা কদম পেড়ে দিলে কি হতো? মনে মনে সুমু আকাশ পাতাল ভাবছে আর বলছে, আম্মু শুধু শুধুই পাম দিত, আরও 4 থেকে 5 ইঞ্চি বাড়লে লাভ হতো। তাহলে 5 ফুট 8 বা 9 হতো হাইট। কিন্তু এই পাশের খাম্বারটার হাইটই তো মেবি 5 ফিট 10 বা 11। যাই হোক, আমার কি? সাদি কুসুমের দিকে তাকিয়ে দেখলো সে আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। সাদি একটু হাসি দিয়ে বলল, আমি পেরে দিই কদমগুলো। না, আমি লাগবে না। বলেই সুমো ওখান থেকে চলে গেল। আর সাদি হতাশাজনকভাবে সুমো যাওয়ার পানে চেয়ে আছে। কিছুক্ষণ পর নীল এসে সাদিকে বলল, স্যার, সুমু কি কদম নিয়েছে? না, মুখ গুমরা করে চলে গেল। স্যার, আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সকালে সুমুর মুড খুব ভালো ছিল। হঠাৎ করে সুমুর এমন মুড সুইং এর বিষয়টা বুঝতে পারছি না। কিছু বলছেও না, বড্ড অভিমানী। একটু খেয়াল রাখবেন। সাদি নীলের দিকে তাকিয়ে বলেই নীল চলে গেল। আর সাদি ভাবতে বসলো সুমোর মনে আসলে কি চলছে।
কাজ শেষ করে সুমো গেটের কাছে আসতেই একটা পিচ্চি ছেলে হাতে একগুচ্ছ কদম নিয়ে দৌড়ে সুমোর কাছে এসে ওগুলো দিয়ে যায়। ফুলের সাথে সুমো একটা চেরকোট পায় লেখা। গাছে উঠে এই কদমগুলো শুধু আপনার জন্যই পেরেছি। আমার অভিমানিনী। আর সকালের জন্য এতগুলো সরি তোমার ডাক্তার সাহেব। সুমো মনে মনে খুশি হলো, বাইরে প্রকাশ করলো না। গম্ভীরভাবে একবার চারপাশের চোখ বোলালে তারপর একটা রিক্সা ডেকে হোস্টেলের উদ্দেশ্যে রওনা হলো। হাড়ি থেকে সুমোর আড়ালে থাকা সাদি একটা দীর্ঘশ্বাস ফেললো। সুমো যত স্ট্রং দেখাতে চাইলো, সাদি ঠিকই বুঝতে পারছে সুমো সকালের বিষয়টা ভালোভাবে নেয়নি। তাই এবার তো তাকে বেশ খাটতে হবে সুমোর অভিমান ভাঙাতে। পরদিন সকালে সুমো কলেজের জন্য হোস্টেল থেকে বের হতেই দেখলো সাদি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। সুমো পাত্তা না দিয়ে একটা রিক্সা ডাকলো। রিক্সা উঠতেই সাদি তাড়াতাড়ি এসে রিক্সা উঠে পড়লো। সুমো অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে বেশ রেগেই বলল, কি সমস্যা আপনার? রিক্সা উঠলেন কেন? আমিও যেহেতু কলেজ যাব তাই আর অন্য রিক্সা ডাকিনি, একসাথেই যাওয়া যাবে। মামা চলুন তো। না মামা দাঁড়ান। এই আপনি নামুন তো। যেতে হলে অন্য রিক্সায় যান, আমি আপনার সাথে যাব না। তাহলে আমি কি করে যাব? কেন? এই ন্যাকা নীলাকে ফোন দিন, আপনাকে কুলি করে নিয়ে যেতেও রাজি হবে। কিন্তু আমি তো আমার অভিমানিনীর সাথে যেতে যাচ্ছি। সুমো আর চোখে সাদির দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কেন এসেছেন বলুন তো? আপনার বাসা তো বিপরীত দিকে। কাজে এসেছি। আর কথা বলো না, এমনি লেট হয়ে গেছি। মামা রাখুন তো, আমি নেমে যাব। নেমে যাব মানে? এখনো তো অনেক দূর। এত কথা না বলে এই রিক্সা করে আপনি বাড়ি চলে যান। সুমো নামতে নিলে সাদি সুমোর হাত ধরে আটকে দেয় আর গম্ভীরভাবে বলে, সুমো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। চুপচাপ বসো। মামা আপনি রিক্সা চালান। আরে দেখুন, আপনি এটা করতে পারেন না। অবশ্যই করতে পারি। আমার পুরো কথা শুনবা, দেন তোমার উত্তর দিবা। সাদি সুমোকে বলা শুরু করলো। নীলা হলো বড়লোক বাপের দুই মাত্র কন্যার দ্বিতীয় জন। নীলার বড় বোন মিলা যতটা ভালো আর ভদ্র, এটা তার পুরো উল্টো। যেটা চাই তার সেটা নিয়েই ছাড়ে। আর দুর্ভাগ্যবশত নীলার বাবা মইনুল আহমেদ আমার বাবার বন্ধু, তাই সেই সূত্রেই এই আপদ আমাকে সহ্য করতে হয়। যেখানে আমি যাই সেখানেই হাজির হয়ে যায়। আর আরো একটা দুর্ভাগ্য হলো মিলা আর নীলা দুজনেই আমাকে পছন্দ করে। সুমো আর চোখে সাদির দিকে তাকাতে সাদি আবার বলা শুরু করে। নীলা যেদিন শুনেছে মিলা আমাকে পছন্দ করে, সেদিন তাদের বাড়ির সবকিছু তছনছ করে ভেঙে ফেলে। তাই আঙ্কেল বাধ্য হয়ে মিলাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম। নীলাকেই বিদেশ পাঠাতে চেয়েছিল, কিন্তু নীলা রাজি হয়নি। ও, তো নীলা আপনার দিওয়ানি, বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, আপনি কি নীলাকে চান না মিলাকে? আমি তোমাকে চাই। যদি কখনো শুনি ওই নীলার সাথে আপনার লটরপটর ছিল বা আছে, সেদিনই আপনি আমাকে ভুলে যাবেন। পাগল হয়েছ? ওই চুন্নির সাথে আমার? আমি তো ওর থেকে মুক্তি চাই, যেভাবে চিপকে থাকে। নিশ্চিন্তে থাকুন, ব্যবস্থা হয়ে যাবে। সাদি আর সুমো একসাথেই কলেজে প্রবেশ করলো। সাদি আর সুমোকে একসাথে দেখে নীল একটু হাসলো। পরক্ষণে সুমোকে পিঞ্চ করে বলল, ও, তো এর জন্যই আজকে আমাকে ফোন দিসনি? একটা চড় লাগাবো, ফাজিল। সাদি নীলের কথা শুনে হেসে দিল। সাদি আগে নীলকে পছন্দ না করলেও এখন সে নীলকে যথেষ্ট পছন্দ করে, কেননা সে বুঝতে পেরেছে যে সুমো, সাদি ও তার পরিবারের পরে নীলের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। তাই হবুশালা হিসেবে সেও নীলকে পিঞ্চ করে। আরে নীল, কি বলো এগুলো? দেখো না এমনি সুমু খেপে আছে। আরো খেপালে কিন্তু তোমারই কপালে দুঃখ। সুমো সাদির দিকে তাকিয়ে বলল, দুঃখ তো ওই পিশাচিনীর কপালে নাচতেছে, আপনার প্রাণের নীলা। সুমু প্লিজ, আর টন্ট করো না। সুমো মুখ ফুরিয়ে বলল। সাদি, সুমো ও নীল একসাথেই হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে। কথা বলতে বলতে তার মধ্যেই নীলা সাদি বলতে বলতে দৌড়ে আসছে এদিকে। কিছু সেকেন্ডের ডিস্টেন্সে নীলা উপত করে পড়ে গেল। নীল তো নিজের হাসি কন্ট্রোলই করতে পারছে না, আর সুমো সাদির বাহু ধরা অবস্থায় মিটমিট করে হাসছে। আসলে ব্যাপারটা এমন যে নীলা দৌড়ে আসতে আসতে যেই সাদিকে ধরতে যাবে অমনি সুমো সাদির বাহু ধরে নিচের দিকে টেনে নেয়। ফলাফল নীলা নিচে মুখ থুবড়ে পড়েছে। সাদি বিষয়টাতে চরম অবাক। কি হলো বুঝতেই তার 2 মিনিট লেগেছে। ঘটনা উপলব্ধি করার পর সামনে হেসে যাচ্ছে। সাদির হাসির শব্দ শুনে নীলা নিচ থেকে উপরে তাকাতেই সুমো সাদিকে চিমটি কাটলো। সাদি সিরিয়াস হওয়ার ভান করে নীলার দিকে তাকালো। নীলা কাঁদো কাঁদো মুখ করে বলল, সাদি, তুমি আমাকে ফেলে দিলে? সাদি কিছু বলার আগেই সুমো বলল,
উনি কি বলবে? এমনভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়লে শাস্তি তো পাবেই। কে বলছিল এমন দৌড়ায় আসতে? তুই তো সাদিকে স্পর্শ করে আছো। স্পর্শ করা আর ঢলে পড়ার মধ্যে সম্পর্ক আছে। আর এখন প্লিজ ন্যাকাদের মতো পা ভাঙার মিথ্যা নাটক কইরান না। আমরা সবাই জানি আপনার পা একটু মচকায়নি। এই মেয়ে, তুমি কি মন পড়তে জানো? মন পড়া লাগে না, আপনার হাব ভাব দেখলেই বোঝা যায়। আপনি ডাক্তার সাহেবের কোলে ওঠার জন্য এই নাটকটা করতে পারেন। সাদিয়ান নীল দুজনেই অবাক চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে বলল, কি? এভাবে তাকানোর কি আছে? নীলা নিজের প্ল্যানে ফ্লপ হয়ে একাই উঠে গেল, কেননা কেউই তার দিকে হাত বাড়িয়ে দেয়নি। সুমু যাওয়ার আগে সাদির কানে ফিসফিস করে বলল, দেখলেন, দিলাম তো পেতনির হাত থেকে বাঁচে।